জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে ভোটের তারিখ। ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিতে আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। জুলাই আন্দোলনকে শক্তিশালী করেছে একদল শিক্ষকের সাহসী ভূমিকা। প্রাণনাশের ঝুঁকি নিয়ে দাবি তোলে শেখ হাসিনার পদত্যাগের। ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের রূপরেখা। ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোয় খরচ বাড়ার দাবি ব্যবসায়ীদের। রফতানি কমার শঙ্কা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার না বাড়িয়ে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ। ভোরের সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এ বছরে বা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। তবে তা নির্ভর করে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিটিশ সংসদ সদস্য রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের গত ৩টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি জানিয়ে তিনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। জানান, একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে। এ সময় আগামী নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন ব্রিটিশ এমপি। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন রূপা হক। কোন চক্রান্তে মাথা নত না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আন্দোলনের ফসল কেউ একা ঘরে তুলতে চাইলে জনগণ সেটি হতে দেবে না বলে জানিয়েছেন দলটির নেতারা। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও শহরের পাবলিক পাঠাগার মাঠে জেলা ছাত্রদল আয়োজন করে সমাবেশের। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো চক্রান্তে মাথা নত না করে জনগণের সরকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পালিয়ে যাওয়ায় নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এদিকে বাগেরহাটের মোড়লগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, তরুণদের যোগ্য করে গড়ে তুলতে কাজ করছেন তারেক রহমান। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে। যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এদিকে দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেছেন, আন্দোলনের ফসল কেউ একা ঘরে তুলতে চাইলে জনগণ সেটি হতে দেবে না। এই আন্দোলন সবার আন্দোলন, এই বিজয় সবার বিজয়। কাজেই স্বৈরাচার পালিয়েছে ৫ই আগস্ট ২৪-এ। মনে রাখতে হবে, জনগণের অধিকার আদায় করার যে আন্দোলন চলছে গত ১৬ বৎসর যাবৎ, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত জনগণ কিন্তু তার আন্দোলন থামাবে না। যাদের মধ্যে দেশপ্রেম নেই আন্দোলনের মুখে তারাই পালিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সব সময় খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত। কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে ময়মনসিংহে কর্মী সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, ৬ থেকে ৭ মাসের মধ্যে ন্যূনতম সংস্কার শেষে ভোটের ব্যবস্থা করা সম্ভব। দেশের পট পরিবর্তনে প্রায় ১৭ বছর পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগকে কাজে লাগাচ্ছে জামায়াত ইসলামী। প্রতিদিনই কোনো না কোনো প্রান্তিক জনপদে ছুটছেন কেন্দ্রীয় নেতারা। লক্ষ্য সংগঠনকে শক্তিশালী, নেতাকর্মীদের চাঙ্গা ও রাজনীতির মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করা।
শনিবার ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মী সম্মেলনে অংশ নেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৬-৭ মাসের মধ্যে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া সম্ভব। একদলীয় কর্তৃত্ববাদী কায়েম করতে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল বলেও মন্তব্য করেন তিনি। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমপক্ষে রাষ্ট্রের যে সমস্ত অর্গান, যে সমস্ত বিভাগ, ডিপার্টমেন্টকে সংস্কার করা প্রয়োজন, যেমন ইলেকশন কমিশন, এরকম নির্বাচনের সাথে ইনভলভ ৫-৭টা অর্গানকে সংস্কার করে ৬-৭ মাসের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করা সম্ভব ইনশাআল্লাহ। এদিকে কুষ্টিয়ায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়বেন তারা। আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখন আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বলবেন তার প্রমাণ কি? আপনারা যে পারবেন, তার প্রমাণ হচ্ছে আমাদের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলবাজিও করে না। জামাত ক্ষমতায় গেলে তরুণ প্রজন্মকে বেকার থাকতে হবে না জানিয়ে দলের আমির আরো বলেন, যার যার যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেওয়া হবে কর্মসংস্থানের। আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, ইজ্জত কেড়ে নেওয়ার মালিক। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। ৭২-এর সংবিধান দিয়ে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। ফলে আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এই মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের স্বপ্ন যেন বেহাত হয়ে না যায়, এজন্য সক্রিয় হতে হবে রাজনৈতিক দলগুলোকে। পাশাপাশি সংস্কার নিয়ে দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনার ব্যবস্থা করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে সরকারের আরও ভূমিকা রাখার তাগিদ দেন জোনায়েদ সাকি। জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয়, আবারও যাতে সেই স্বপ্নকে কেউ দুমড়ে মুচড়ে দিতে না পারে, তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার। বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, অবিলম্বে সমস্ত অংশীজনদের সাথে, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলোচনা করুন, বসুন, নির্বাচনের আগে সংস্কারগুলো আমরা সুনির্দিষ্ট করি যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মানুষের প্রত্যাশা জানতে জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। আগামী ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। শনিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। দৃশ্যমান কার্যক্রম না থাকার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। সরকার ঘোষণাপত্র প্রকাশের দায়িত্ব নিলেও তাদের উদ্যোগ দৃশ্যমান নয়। অভিযোগ করে নেতারা জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নিলে দেয়া হবে কঠোর কর্মসূচি। জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা ৫ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর কিছুটা মতপার্থক্য থাকলেও এটি সব পক্ষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে আশাবাদী অভ্যুত্থানকারী নেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে চট্টগ্রামে গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আধিপত্য ও শোষণের হলে স্থায়ী হবে না।
ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা সমাধান এবং বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে বন্দরনগরীতে গোলটেবিল বৈঠক। এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। সম্মানের হয়, সমতার হয়। সার্জিস আলম বলেন, ছাত্র জনতাকে হত্যা করার পরও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। দুই দেশের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে দেশটির কার্যক্রমের উপর। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে। এই সম্পর্ক যদি শোষণের হয়, আধিপত্যবাদের হয়, তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না। আমরা মনে করি খুনি শেখ হাসিনার জায়গা যেখানে বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনার ব্যবস্থা করুন। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত এদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভারত আমাদের উপরে এমন জগদল পাথরের মতো করে একটি রাজনৈতিক দলের মাধ্যমে আমাদের দেশকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে এই বিশেষ করে ভারত সহ বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলা এবং বিভিন্ন ধরনের দেশ অশান্তি করার যে প্রতিযোগিতা, এই প্রতিবাদে আমরা থাকতে পারি। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। নির্বাচন দেবেই। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ। শনিবার বিকেলে পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ভয়ভীতি ছাড়াই এ সরকারের আমলে সমালোচনা করতে পারছেন সাধারণ মানুষ। ভবিষ্যতেও যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে সে বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। উপদেষ্টা বলেন, দেশ চালানো এ সরকারের কাজ নয়, বিশেষ পরিস্থিতিতে এ সরকার দায়িত্ব নিয়েছে। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। উৎপাদন বেশি দেখাতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। প্রকৃত উৎপাদন যেটা হচ্ছে সেটাই দেখানো উচিত। সত্য সামনে আসলে আপনি সেই সত্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। শনিবার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাগুলো শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে রোববার শুনানির কথা রয়েছে। রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি। এর আগে 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় এসব মামলা করেন। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই 4টি মামলা বাতিল করে রায় দেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেয়ার অভিযোগ উঠেছে। ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। এর ভিত্তিতে শুক্রবার রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ গণমাধ্যমে আবারও শিরোনাম হলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এই মন্ত্রীর বিরুদ্ধে আব্দুল মোতালিব নামে একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে ওই ব্যবসায়ীর যোগাযোগও রয়েছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথির বরাতে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিং ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি তাকে দেওয়া হয়। এর আগে 2001 সালে সেটি 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,93,00,000 টাকা। যদিও ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি, তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত আগস্টে 6,50,000 পাউন্ডে বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য প্রায় 9,80,00,000।
যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে প্রায় 2 দশক ধরে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনেরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আব্দুল মুতালিব ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন, তবে পরে সেটি নিয়ে কি করেছেন তা নিয়ে কিছুই বলতে চাননি। আর টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুয়া বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন তার একজন মুখপাত্র। বিনামূল্যে ওই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। সুরক্ষা অধ্যাদেশের খসড়াতেও রয়েছে নিপীড়নমূলক বিভিন্ন ধারা। এতে ছাপ রয়েছে বিতর্কিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরও। মতবিনিময় সভায় বিশিষ্টজনরা আরও বলেন, বেশ কিছু ধারায় অস্পষ্টতা থাকায় রয়েছে অপব্যবহারের সুযোগ। যৌক্তিক সমালোচনাকেও হয়রানি হিসেবে চিহ্নিত করার শঙ্কা রয়েছে। তাই এ অধ্যাদেশের খসড়া সংশোধনের দাবি তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভিন্নমত দমনের হাতিয়ার সাইবার সিকিউরিটি আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। জানিয়েও আপত্তি জানান অনেকে। এমন প্রেক্ষাপটে সোমবার রাজধানীতে ভয়েস ফর রিফর্ম শিরোনামে মতবিনিময় সভায় যোগ দেন বিশিষ্টজনরা। তাদের দাবি, এই খসড়াতেও আগের মতোই বেশ কিছু নিবর্তনমূলক ধারা রয়ে গেছে। অধিকাংশ ধারাই তো জামিনযোগ্য। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একই পারপাস সার্ভ করেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টেরও একই চরিত্র ছিল, সাইবার সুরক্ষা অধ্যাদেশেরও একই চরিত্র। ফলে ফ্রাস্ট্রেটিংলি ব্যাড ড্রাফটিং। মানবাধিকার জিনিসটা চিন্তার মধ্যেই যেখানে নেই, কার জন্য করা হচ্ছে সেই ভাবনাটাই যদি নেই, এবং এটা যে করা হচ্ছে জনগণের স্বার্থে, সেই জনগণের চিন্তাটাকে কোনোভাবে আমলেই নেওয়া হচ্ছে না, সেখানে আমরা সমস্যার মধ্যে আছি। এদিকে বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ বহাল রাখার সমালোচনা করেন বক্তারা। আজকের দিনে এই গণ অভ্যুত্থানে যে গণহত্যা, সেটাতে সে যে সবচেয়ে বেশি গুলি চালাইছে পুলিশ, কোন সাহসে পুলিশকে এখনো বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার, আপনার তল্লাশি করার ইখতিয়ার দেওয়া হয়? রাজনীতিবিদরা বলেন, কয়েকটি ধারা এতটাই অস্পষ্ট যে যৌক্তিক সমালোচনাকেও হয়রানি হিসেবে চিহ্নিত করার শঙ্কা রয়েছে। একটা আইন আরেকটা আইনের সাথে কন্ট্রাডিক্টরি হতে পারবে না। জনগণকে কিভাবে তাদের প্রোটেকশনগুলো দেয়া হচ্ছে, এই যে বুলিং মানে কি, বুলিংটা সাইবার ওয়ার্ল্ডে তারা কিভাবে দেখছেন, এই আঙ্গিকগুলোও তো পরিষ্কার করাটা প্রয়োজন। বিতর্কিত ধারাগুলো বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া সংশোধনের দাবি জানান বক্তারা। এখন যে ধরনের হুমকি ইত্যাদি সবাই ফেস করছে। সরকারের সংস্কার যদি লোক দেখানো ও তড়িঘড়ি হয় তাহলে সংবিধান পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। শনিবার রাতে রাজধানীর সদরঘাটে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয়, তাহলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর 70 অনুচ্ছেদের বিষয়ে তখন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় বা সিদ্ধান্তে আপনারা আসতে পারবেন। সেটি না হলে হঠাৎ করে তুলে দিলে পরে আপনার যে কেনাবেচার সংস্কৃতি তৈরি হবে, সেখান থেকে কিন্তু আপনার আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে। ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় তীব্র আপত্তি জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে ব্যবসার খরচ বাড়ছে, যা মূলত বহন করতে হচ্ছে ক্রেতা কিংবা ভোক্তাকেই। অন্যদিকে প্রতিযোগিতা সক্ষমতা হারিয়ে রফতানি কমার শঙ্কাও দেখছেন তারা। অবশ্য ভিন্ন মত পোষণ করে ব্যাংকাররা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের স্বার্থে বাড়তি সুদ আপাতত মেনে নিতে হবে। ব্যবসার খরচ কমানোর দোহাই দিয়ে তৎকালীন সরকারের সম্মতিতে কেন্দ্রীয় ব্যাংককে চাপে ফেলে 2020 সালের এপ্রিলে ব্যাংক ঋণে 9/6 সুদ বেঁধে দেওয়ার ব্যবস্থা করেছিল ব্যবসায়ীরা। 2023 সালের জুলাই মাসে এই সীমা তুলে দিলেও সুদহার বাজার ভিত্তিক করেনি বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সুদ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইছে। ফলে নীতি সুদহার কয়েক দফা বাড়িয়ে করা হয়েছে 10%। এতে ব্যাংক ঋণের সুদহার এখন 13.55% উঠে গেছে, যদিও এই হার কম বেশি 15% বলে জানাচ্ছেন ঋণ গ্রহীতারা। উচ্চ সুদহার ব্যবসার খরচ বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয়কেও বাধাগ্রস্ত করবে বলে শঙ্কা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের মানুষ
খুব আরামে আছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়ার মতো ব্যাংক ইন্টারেস্ট বলে মুদ্রাস্ফীতি পারে, মুদ্রাস্ফীতি পারলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হইল নিম্ন আয়ের লোকেরা। ব্যবসাতে কোনো লাভের, আর আমরা যারা নাকি রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত আমাদের সবচেয়ে বিপদে পড়ি, কারণ আমার কম্পিটিটিভ যে দেশ আছে সে 5%-এ তার রপ্তানিমুখী শিল্পের জন্য সে ফান্ড দিচ্ছে, আমি 14% নিচ্ছি, আমি তো আমার কম্পিটিটিভনেস হারাচ্ছি, আমি তো প্রতিযোগিতায় টিকতে পারতেছি না। তবে এমন শঙ্কার সঙ্গে একমত হতে পারছেন না ব্যাংকাররা। তাদের অভিযোগ, সুদহার বৃদ্ধির কারণে খরচ কত বাড়ছে তা কখনো খোলাসা করেন না ব্যবসায়ীরা। তাদের টোটাল ব্যবসায়ের যে কস্ট, সেখানে সুদের হারের কত শতাংশ, কী অংশ সুদের খরচ যায়, আর অনেকগুলো খরচ আছে, সেই সব খরচের সেই সব খরচ তারা বহন করছেন। কিন্তু যখন সুদের হারের কথা আছে তখন তাদের কাছে তারা বলে যে না আমাদের খরচ বেড়ে যাচ্ছে, বাকি খরচ কিন্তু একটা কমেনি। সুতরাং এটা যে ব্যবসার মারাত্মক ক্ষতি করছে এটা আমি মনে করছি না। ক্ষতি হচ্ছে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার ইনফ্লেশন কন্ট্রোলের স্বার্থে এটা আমাদের আপাতত মেনে নিতে হবে। দীর্ঘমেয়াদে উচ্চ সুদহার ঋণের চাহিদা কমিয়ে ব্যাংকগুলোর মুনাফার টান দিতে পারে। অন্যদিকে সুদহার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেলা বাড়ার সঙ্গে বাড়ে মানুষের ঢল। সামনের দিনগুলোতে বেচাকেনা আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ফারদিন মাঝারের তথ্য ও সুমন সরকারের ছবিতে প্রতিবেদন। দিন যত গড়াচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তত বাড়ছে ক্রেতাদের ভিড়। শুধু ক্রেতাই নয়, দর্শনার্থী হিসেবেও ভিড় জমাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো, প্রত্যাশা ভালো বেচাকেনার। আমাদের যে পাট পণ্য, এই জিনিসটা আমরা সবার কাছে প্রচারটা করতেছে বেশি। তারা আমাদের দেশি পণ্য ব্যাপারে তারা জানুক, বুঝুক যে পাটটা কি বা কি ধরনের এটা কি আমরা ব্যবহার করতেছি, কি করলে আমাদের পরিবেশটা ভালো হবে, রক্ষা করা যাবে। বাংলাদেশের পণ্যটা আরও বেশি প্রসারিত হবে, আরও বেশি বিশ্বের বাজারে তাদের অবস্থানটাকে সুদৃঢ় করতে পারবে যদি দক্ষ জনবল থাকে। কাস্টমারদের চাহিদা অনুযায়ী ব্লেজারটা অনেক সবাই প্রাধান্য দেয়। ব্লেজারটা বাণিজ্য মেলা থেকে, নানান ধরনের মেলা থেকে নিতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি। ক্রেতা সাধারণ সারা বছরই অপেক্ষায় থাকেন এই মেলার জন্য। এখান থেকে দেশি বিদেশি পণ্যের মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়ার আগ্রহ থাকে তাদের। মাসব্যাপী চলা এই মেলায় বিভিন্ন অফারের কারণে সামনের দিনগুলোতে আবারও আসার আগ্রহ প্রকাশ করেন ক্রেতারা। আমার অফারগুলো ভালো লাগতেছে, অফারের জন্য আসতে পারি। যেমন ঘরের জিনিসগুলোতে অফার দিচ্ছে, তারপরে ফার্নিচারগুলোতে অফার দিচ্ছে, তারপরে যেমন RFL এর প্রাণীরগুলোতে অফার দিচ্ছে, একটা কিনলে একটা, ওগুলো খুব ভালো। বাণিজ্য মেলায় আগে কখনো আসা হয় নাই, এবারই প্রথম। পাটের জিনিসপত্র কিনলাম কিছু, আর প্লাস্টিকের জিনিসপত্র কিছু কিনলাম। মাসব্যাপী হওয়া এই মেলায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকলেও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। নারীদের জন্য শান্তিবাড়ির ভালো থাকার উৎসব। বাংলা একাডেমিতে ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন 40 জন নারী উদ্যোক্তা। শুধু পণ্য প্রদর্শনী নয়, মানসিক স্বাস্থ্য ও আইনি পরামর্শ মিলেছে বিনামূল্যে। সমাপনী দিনে সেরা উদ্যোক্তা সহ শান্তিবাড়ি শান্তিময়ী সম্মাননা তুলে দেওয়া হয় 2 নারীকে। নারী মানেই মমতাময়ীর আশ্রয়, নারী মানেই সবাইকে নিয়ে ভালো থাকার প্রেরণা। যার জন্য এই ভালো থাকা তার মনের গহীনে ঠিক কতটা খোঁজ রাখে সবাই। নারীদের ভালো থাকা না থাকার খোঁজ নিতেই শান্তিবাড়ির উদ্যোগে ভালো থাকার উৎসব। বাংলা একাডেমিতে মেলায় অংশ নেন 40 জন নারী উদ্যোক্তা। পণ্যের প্রদর্শনী ছাড়াও ছিল আর্ট ক্যাম্প ও এক্সিবিশন। ছিলেন মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদের তত্ত্বাবধানে 3টি বুথ, যেখানে মিলেছে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সহ আইনি পরামর্শ। সবাই আসছে, সবার সঙ্গে গল্প করছি, কথা বলছি, এটাও একটা ভালো লাগার। শান্তিবাড়িতে আসছে আমি একটু শান্তি নিতে। দর্শনার্থীদের সাড়া পেলে প্রতি বছর নারীদের জন্য ভালো থাকার উৎসব করতে চায় শান্তিবাড়ি। আমাদের ইচ্ছে যে আমরা প্রতি বছরই ভালো থাকার উৎসব কন্টিনিউ করব। উৎসবের সমাপনী দিনে শান্তিবাড়ি শান্তিময়ী সম্মাননা পুরস্কার দেওয়া হয় 2 নারীকে। 2022 সালে যাত্রা শুরু করা শান্তিবাড়ি কাজ করে আসছে নারীর মানসিক স্বাস্থ্য এবং আইনি অধিকার সুরক্ষা নিয়ে। কিন্তু পুরুষদের মতো এতটা সহজ নয়। উম্মে হানি, সময় সংবাদ। বগুড়ায় 1000 অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
অনুষ্ঠানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শহীদুন নবী সালাম সহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের দাউদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই জনসভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এতে প্রধান অতিথির বক্তব্যে যারা দলের নামে অপকর্ম করবে, দলের ক্ষতি করবে, যারা জনগণের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দূরত্ব সৃষ্টি করবে, তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। পরে জেল জুলুম নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। চব্বিশের অভ্যুত্থানের পরই ৭২-এর সংবিধান বাতিল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। শনিবার সন্ধ্যায় নরসিংদী সরকারি কলেজে একটি সাময়িকীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় ছাত্র ও সমন্বয়কদের সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেটাকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন সারোয়ার তুষার। এ সময় কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। যারা বলেন যে বাংলাদেশে সংবিধান নাই বা বাংলাদেশে এই মুহূর্তে এই সংবিধানটাকে যদি আমরা বাতিল করে দিই তাহলে আমরা কিভাবে চলবো, তাদেরকে আমি অনুরোধ করবো, মানে তারা আসলে বুঝতে পারেন না যে তরুণরা তো তাদের অভিপ্রায় লিখে ফেলেছে অলরেডি, মানে জনগণের হয়ে লিখে ফেলেছে এবং জনগণের সাথে একমত হয়েছে। তো আমরা বলি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান এটা বাতিল হয়ে গেছে। কারণ হচ্ছে সংবিধান কথাটার অর্থ হচ্ছে আমাদের যে সামষ্টিক ইচ্ছা, আমরা এখানে যারা আছি, বাংলাদেশের মানুষ যারা আছে, তাদের সামষ্টিক ইচ্ছাটাই হচ্ছে সংবিধান। তো যখন কোনো লিখিত সংবিধান ওই সামষ্টিক ইচ্ছা কিংবা যেটাকে বলা হয় যে গণ অভিপ্রায়, এটার বিরুদ্ধে দাঁড়ায়, তখন সেই সংবিধান নিজেই নিজেকে অবৈধ করে দেয়, নিজেকে বাতিল করে দেয়। কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু অবস্থা রাজশাহী নগরবাসীর। অন্যদিকে কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা রংপুর। শীতে সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। এই বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী রেলগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলম এবং রংপুর নগরীর শাপলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। প্রথমেই যাচ্ছি শাহিনের কাছে। চলতি সপ্তাহ থেকে রাজশাহীতে শীত পুরোপুরি জেঁকে বসেছে। আজকে সকাল ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নগরীর রেলগেট এলাকায়। আমরা এখানে দেখেছি যে সকাল থেকে পুরো এলাকায় এবং পুরো রাজশাহীতে কিন্তু ঘন কুয়াশায় ছেড়ে গেছে এবং সকাল থেকে বিভিন্ন যে যানবাহন সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে আবহাওয়ায় কুয়াশার আধিক্য কিছুটা কম, তবে বাতাসে কিন্তু হিমেল বাতাস বইছে, এতে কিন্তু শীত অনুভূত হচ্ছে বেশি। আমরা এই রেলগেট এলাকায় দেখছি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন এরই মধ্যে কিন্তু তারা বের হয়েছেন। শীতের প্রভাব কিছুটা বেশি থাকায় কিন্তু তাদের দৈনন্দিন যে কাজ সেই কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এছাড়া চলতি সপ্তাহে শীতের আধিক্য বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানকার পরিচালক বা ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে রাজশাহীতে এখন যে শীত পড়ছে আগামী কয়েকদিন কিন্তু শীত আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শীতের এই সময়টিতে আমরা দেখেছি বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষেরা। আজকেও আমরা দেখেছি নগরের বিভিন্ন প্রান্তে কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কাজের সন্ধানে তারা অপেক্ষা করছেন। বিশেষ করে হয় এই সময়গুলোতে যখন শীত একটু বেশি পড়ে তখন কিন্তু তারা তাদের দৈনন্দিন যে কাজ সেই কাজ তারা পান না, এতে
করে তাদের দৈনন্দিন যে আয় সেটিতে ব্যাঘাত হয়, দৈনন্দিন জীবনে ছন্দপতন ঘটে। এছাড়া আমরা গতকাল এবং তার আগের দিন দেখেছি যে রাজশাহীতে কুয়াশার ঘনত্ব অনেক বেশি ছিল, সেই তুলনায় আজকে কিন্তু কুয়াশার ঘনত্ব কিছুটা কম, তবে একটু বাতাস রয়েছে। এই বাতাসের জন্য কিন্তু ঠান্ডা একটু অনুভূত হচ্ছে। তবে আজকে যেটি মনে হচ্ছে যে এখন সকাল 7টা বাজে, এরই মধ্যে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ নাগাদ সূর্য উঠে যাবে বলে আমাদের সেটা দেখা যাচ্ছে। তবে এই শীতের বিশেষ প্রভাব কিন্তু পড়েছে যারা শিশু এবং যারা বৃদ্ধ মানুষ রয়েছে, তারা কিন্তু বেশি অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেলে ভর্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীতে চলতি মৌসুমে যে শীত তার সর্বশেষ খবর। শীতের আরও খবর জানতে আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল। আমি যদি একটু রংপুর বিভাগের কথা বলি, রংপুর বিভাগে কিন্তু গত কয়েকদিন থেকে ঘন কুয়াশা এবং কনকনে হিমেল বাতাস বইছে। এরপরে যদি একটু রংপুর জেলার কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আজকে রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা যেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, আবহাওয়া অফিসের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, সর্বনিম্ন আজকে তাপমাত্রা বিরাজ করছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে কিন্তু বাতাসের আর্দ্রতাও রয়েছে 90%। আজকে রংপুরে কিছুটা কুয়াশা একেবারেই কমে গিয়েছে এবং সেই সাথে কিন্তু বাতাস যেটা রয়েছে কনকনে হিমেল বাতাস, সেটা কিন্তু অনুভূত হচ্ছে। আমরা দেখেছি যখনই উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়ে তখনই কিন্তু সবচেয়ে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়, কারণ শীতের তীব্রতার কারণে এবং কনকনে হিমেল বাতাসের কারণে তাদের যেহেতু প্রতিনিয়ত কাজে বের হতে হয়, তারা আমাদেরকে কষ্টের কথাগুলো জানিয়েছেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, শীতের কারণে কিন্তু আমরা দেখেছি যে রংপুর জেলায় বিভিন্ন উপজেলা থেকে শীতের সবজি নিয়ে কিন্তু ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালকরা তারা এই জেলা শহরে আসেন এবং সেখানে সিটি বাজারে তারা কিন্তু এই সবজিগুলো বিক্রি করেন। অনেক সময় কিন্তু রাস্তায় থেমে থেমে তারা কিছুটা খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণ করে তারপরে আবারও কিন্তু আসলে সবজিগুলো নিয়ে তারা শহরের দিকে আসেন। এবং আমি আরেকটি বিষয় বলে রাখি, উত্তরের জেলার তিস্তাপাড়ের বাসিন্দাদেরও কিন্তু আসলে এই তিস্তা চরাঞ্চলে যে বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু এই শীতের কারণে অনেক কষ্টে থাকেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা গত দুই দিন থেকে দেখেছি ঘন কুয়াশা এবং তীব্র বাতাসের কারণে কিন্তু রংপুর যে স্টেশন এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছিন্নমূল অসহায় মানুষরা বসবাস করে, তাদেরকেও কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে শীতের তেমন কোনো কিন্তু কম্বল এখন পর্যন্ত তারা পায়নি, এমন অভিযোগও কিন্তু তারা করেছেন। এই বিষয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এখন পর্যন্ত ছিন্নমূল এবং অসহায় মানুষদের মাঝে কিন্তু 1500 কম্বল বিতরণ করা হয়েছে এবং বেসরকারিভাবে কিছু কম্বল বরাদ্দ নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বিতরণ করার প্রচেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সব মিলে যদি বলি, উত্তরের জেলা রংপুরে আজকে কিন্তু কুয়াশা কম থাকলেও যে কনকনে হিমেল বাতাস সেটা কিন্তু অনুভূত করতে পারছে উত্তরের জেলা রংপুরের মানুষ। এবং সেই সাথে আমরা দেখেছি যে যারা সকালে রিক্সা চালক, ভ্যান চালক যারা সকালে বেরিয়ে পড়ে আসলে কাজের সন্ধানে এবং বিভিন্ন যারা শ্রমিক রয়েছে তাদের কিন্তু অনেকটাই কষ্টে দিন যাপন করতে হচ্ছে। সেই সাথে বলা যায় রংপুরে যখনই শীতের তীব্রতা, ঘন কুয়াশা, কনকনে বাতাস যখন থাকে তখনই কিন্তু ছিন্নমূল অসহায় যারা খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে কিন্তু তাদের কষ্টের সীমা পরিসীমা থাকে না। আমরা দেখেছি বাস স্ট্যান্ডগুলোতে আসলে অসহায় মানুষরা রাতের বেলা যখন দিন যাপন করে বা রাত্রি যাপন করে তখনও কিন্তু দেখেছি আমরা তাদেরকে অনেক কষ্ট পোহাতে হয়। কনকনে শীতের মধ্যে একদম তাদের একেবারে কিন্তু জুবুথুবু অবস্থা লক্ষণীয়। সবকিছু মিলে যদি বলা যায় যে আসলে উত্তরের জেলাগুলোতে যখনই কিন্তু শীতের তীব্রতা এবং ঘন কুয়াশা, কনকনে হিমেল বাতাস বয় তখনই কিন্তু মানুষের অনেক কষ্ট এবং খুব কষ্টে রাত্রি যাপন এবং দিন যাপন করতে হয়। সেক্ষেত্রে কিন্তু তাদের কাজেরও অনেক ব্যাঘাত ঘটে এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদেরও কিন্তু অনেক কষ্ট পোহাতে হয় এই শীতের কারণে। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে থাকা শীতের সবশেষ তথ্য। চলমান গ্যাস সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাসকে 16 কোটি 40 লাখ ঘনফুটে উন্নীতকরণে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পর পুনঃখনন করে সিলেট 7 নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত 4 নভেম্বর। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাসফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাসকে 16 কোটি 40 লাখ ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট 10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেলকূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন ভোরের সময়। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের নবীগঞ্জের বরাক নদী। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীতে দখলের পাশাপাশি ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলার কারণে প্রশস্ততা কমে এখন মৃতপ্রায়। তবে নদীটি রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। এক সময়ের স্রোতস্বিনী ও খরস্রোতা বরাক নদীটি এখন ময়লা আবর্জনার ভাগাড়। পানি প্রবাহ না থাকায় আস্তানা গেড়েছে কচুরিপানা। হবিগঞ্জের নবীগঞ্জ বাজারের সঙ্গে দেশের অন্যান্য এলাকার পণ্য পরিবহনের একমাত্র জলপথ ছিল শাখা বরাক নদী। একসময়ে লঞ্চ সহ বিভিন্ন নৌযান চলাচল করত, কিন্তু বর্তমানে নদীর দুপার সহ অধিকাংশ দখলদারদের কবলে। নদী তীরবর্তী নবীগঞ্জ বাজার ও বাসাবাড়ির পয় নিষ্কাশনের পাইপ সরাসরি নদীতে যুক্ত। গবাদি পশুর বর্জ্য, হাসপাতাল ক্লিনিকের ময়লা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য সহ নানা দূষণে ব্যবহারের অযোগ্য পানি। এই নদী দিয়ে তখনকার সময়ে স্টিমার চলতো, কিন্তু বর্তমানে এই নদীটি একটা মরা খালে পরিণত হয়েছে। বর্তমানে আমরা দুর্গন্ধ ছড়াইছে যে আমরা রাস্তাঘাটে বা হাট বাজারে চলাফেরা খুব অসুবিধা হইতেছে। খালটা বইলে গেছে, এই খালটা যদি আপাতত সংস্কার করা হয়, আমরা যারা এখানে আশেপাশে যারা আছি আমরা লাগে একটু উপকার হইল। 2020 সালে নদীটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় আবারও করা হয় দখল। তবে দখলদারদের উচ্ছেদ সহ নদীটি খননের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। নদীর দখল এবং দূষণ নিয়ে শাখা বরাকের যে অবস্থায় আছে, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যাতে নবীন নাব্যতা আবার ফিরে আসে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শাখা বরাক নদীটির দৈর্ঘ্য 95 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর অবশেষে দখলমুক্ত হলো সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। নির্বিঘ্নে চলাচল করতে পেরে খুশি নগরবাসী। ব্রিজের দুরবস্থা তুলে গত রোববার দিনব্যাপী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। পরবর্তীতে সেখানে অভিযান চালায় সিটি কর্পোরেশন। এর আগে দীর্ঘদিন ধরে নজরদারি না থাকায় ব্রিজটি পরিণত হয় অস্থায়ী বাজারে।
কিনব্রিজ সহ নগরীর ফুটপাত দখলমুক্ত করতে নতুন মার্কেটে হকারদের পুনর্বাসন করেছিল সিটি কর্পোরেশন। তবে জায়গা সংকটের কথা বলে আবারও সড়কে পসরা নিয়ে বসেন হকাররা। কিনব্রিজের দুই পাশের রাস্তা ছিল তাদের দখলে। এতে সৃষ্টি হওয়া জনদুর্ভোগ প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরে সময় সংবাদ। সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে হবিগঞ্জের পৌরসভা ও অধিকাংশ ইউনিয়ন পরিষদে। যথাসময়ে মিলছে না জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এ কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করতে বিপাকে পড়ছেন অনেক অভিভাবক। তবে শিগগিরই ভোগান্তি নিরসনের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান অনেক জনপ্রতিনিধি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর অপসারণ করা হয় পৌরসভার জনপ্রতিনিধিদের। রাজনৈতিক কারণে আত্মগোপনে চলে যান ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান ও সদস্য। আবার অনেকে বিভিন্ন মামলায় এখন কারাগারে। জনপ্রতিনিধিবিহীন হবিগঞ্জের বেশিরভাগ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে ধীরগতিতে। যথাসময়ে মিলছে না নাগরিক সনদ, উত্তরাধিকার সনদ, জন্ম নিবন্ধন সহ অন্যান্য প্রয়োজনীয় সনদ। এ কারণে সন্তানদের বিদ্যালয়ে ভর্তি করাতে বিপাকে পড়েছেন অনেক অভিভাবক। এলাকাবাসী জানান, মেয়র, কাউন্সিলর ও চেয়ারম্যান মেম্বার না থাকায় প্রশাসনিক কাজ করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এতে সেবা পেতে নানা জটিলতা ও হয়রানির শিকারের অভিযোগ তাদের। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন ইত্যাদি গেলে অনেক ভোগান্তি। মানে একটা জিনিসের লাগে 1 মাস 2 মাস এরকম সময় লাগে নিতে গেলে। একজন মানুষকে যখন 10 জনের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যে অবস্থা তৈরি হবে বর্তমান পরিস্থিতিটা তাই দাঁড়িয়েছে। 12টার থেকে এখন পর্যন্ত ওয়েট করতেছি চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য। স্যার আসবে, তারপর সাইন দেবে। এখন পর্যন্ত বসে আছি, প্রায় 4টা বাজতেছে। জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আসছি, আর এখনো কাজ পাই নাই। আমি অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। তবে স্থানীয় সরকার বিভাগ বলছে, নাগরিক সুবিধা নিশ্চিতে শূন্য পদগুলোতে শীঘ্রই জনবল নিয়োগ করা হবে। এতে সংকটের সমাধান হবে। বর্তমান প্যানেল চেয়ারম্যান এবং কাউন্সিলর এবং ওয়ার্ড সদস্যদের সহায়তায় আমরা এই গ্যাপটুকু আমরা পূরণ করতে আমরা সমর্থ হয়েছে এবং জনগণ ইদানিং আমাদের ইউনিয়ন পরিষদগুলো থেকে সেবা পাওয়ার ক্ষেত্রে এখনই দ্রুততম সময়ে সেবা পাচ্ছেন। আশা করি দায়িত্বশীলতা এবং আন্তরিকতার মাধ্যমে এই ঘাটতিটুকু কাটিয়ে উঠবেন। হবিগঞ্জে 6টি পৌরসভা ও 77টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সময় সংবাদ, হবিগঞ্জ। মৌলভীবাজারের লাঠিটিলা পাহাড়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া এ সিদ্ধান্ত বাতিলে খুশি বন এলাকার বাসিন্দারা। তারা জানান, পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা হুমকির মুখে পড়ত। এদিকে বন বিভাগ বলছে, সংরক্ষিত এই বনভূমিকে আরও উন্নত করতে স্থানীয়দের সম্পৃক্ত করে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের নভেম্বরে মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার। পরিকল্পনা অনুযায়ী 2028 সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল। এরপরই তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে এ সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 2024 সালের ডিসেম্বরে এই সিদ্ধান্ত বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এতে খুশি স্থানীয়রা। তারা জানান, পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা হুমকির মুখে পড়ত। কাটা পড়ত বিস্তীর্ণ এলাকার ফলের বাগান। এরারও ক্ষতি, গাছপালারও ক্ষতি, পশু পাখিরও ক্ষতি। সাফারি পার্ক না হইলে আমরা বালা। তার জীবন জীবিকা মোটামুটি এটার মাঝেই চলে। যদি সাফারি পার্ক হইতো তাহলে আমরা 350 ফ্যামিলি অসহায়ের মাঝে পড়ে গেলাম, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদীরা। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষারও দাবি জানান তারা। সমগ্র পরিবেশবাদী যারা তীব্র প্রতিবাদ আমরা করেছিলাম, কিন্তু আমরা পারিনি সেটা রোধ করতে। বর্তমান সরকার এসে সেই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এটির যে সমৃদ্ধ বন, এখানে ভূদর্শ যে বিভিন্ন প্রাণী বৈচিত্র্য আছে, বনের যে যোগাযোগ ব্যবস্থা আছে, সেটি যদি আমরা অরক্ষিত রাখতে পারি তাহলে আমি মনে করি লাঠিটিলা আবার স্বরূপে ফিরে আসবে। এদিকে বন বিভাগ বলছে, সংরক্ষিত এ বনভূমিকে আরো উন্নত করতে স্থানীয়দের সম্পৃক্ত করে নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একটা সাজেশন থাকবে যে স্থানীয় মানুষদের
কে কন্ট্রিবিউট করা, যে কিভাবে তাদেরকে কন্ট্রিবিউট করে আরও আমাদের যে লাঠিটিলা যে প্রাকৃতিক বন আছে সেটাকে আরও উন্নত করা যায়। 1920 সালে লাঠিটিলাকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। জামালপুরে সরিষার দিগন্ত জোড়া মাঠে সারি সারি বাক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। এবছর আবহাওয়া ভালো হওয়ায় আবাদ বেড়েছে গত বছরের চেয়ে দ্বিগুণ। অন্যদিকে মৌমাছির কারণে পরাগায়ন হওয়ায় ফলনও ভালো হচ্ছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা যেন হলুদের গালিচা, তার মাঝে বসানো হয়েছে সারি সারি বক্স, যেখানে বাসা বেঁধেছে মৌমাছি। জামালপুরের বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতে মৌ বক্স বসিয়ে চলছে মধু সংগ্রহ। মৌচাষীরা জানান, প্রতিদিন প্রতিটি বাক্স থেকে 4 থেকে 5 কেজি মধু পাওয়া যাচ্ছে। মাসে 3 বার মধু সংগ্রহ করা হয়ে থাকে। চাহিদা বেশি থাকায় মাঠ থেকেই বিক্রি হচ্ছে মধু। এবছর আবহাওয়া ভালো হওয়ায় গত বছরের চেয়ে দ্বিগুণ বেড়েছে চাষ। 2 থেকে 3 দিন পরে বক্স চেক দেওয়া লাগে, যে কোন বক্সে খাবার উঠছে, কোন বক্সে উঠেনি, মৌমাছির কোনো সমস্যা আছে কিনা। এবার আবহাওয়াটা খুব সুন্দর, যার মৌমাছি ভালো আছে তার ভালো একটা প্রফিট হবে আশা করতেছি। কৃষক বলছেন, মৌ বক্স বসানোর পর থেকে সরিষার উৎপাদনও বেড়েছে। এটা তো ফুলের ছায় মধু খাইতেছে, মধু খাইলে কোনো সমস্যা নেই। সরিষার উৎপাদনও ভালো হয় এবং মধুর সংখ্যাটাও ভালো হয় এবং বিভিন্ন এলাকাতে নৌকো আগে তারা মধু সংগ্রহ করে নেয়। এদিকে কৃষি বিভাগ বলছে, মৌমাছির কারণে সঠিকভাবে পরাগায়ন হওয়ায় ফলনও ভালো হচ্ছে। মৌবক্স স্থাপিত হওয়ায় সরিষার ফলন বৃদ্ধির পাশাপাশি মধু উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মোয়ালরা উপকৃত হচ্ছে, কৃষকরা উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জামালপুরে 41,550 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আর এবছর মধু সংগ্রহে 7,287টি বক্স বসানো হয়েছে। সময় সংবাদ, জামালপুর। মেহেরপুরে মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের উৎপাদিত ফুলকপি। এই সবজিটির চাষ করলেও আশানুরূপ দাম না পেয়ে বিপাকে কৃষকেরা। তাই ক্রেতা না পেয়ে অনেকেই কেটে কিংবা চাষ দিয়ে নষ্ট করে ফেলছে মাঠের ফুলকপি। চাহিদার তুলনায় ফুলকপির আবাদ বেশি হওয়ায় এ দশা। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছি রিপোর্টার বিনিয়ামিনের সঙ্গে। ঠিক এই সময়েই ফুলকপি তাদের উৎপাদিত ফসল ফুলকপি কাটার জন্য কৃষকরা কিন্তু এই সময়ে তার আবাদের যে জমি সেই জমিতে ফুলকপি কাটা শুরু করে। কিন্তু এই বছর আমরা একটু দেখাতে চাই যে হচ্ছে ফুলকপি যে জমিতে রয়েছে সেগুলো কিন্তু জমিতেই রয়েছে। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি সেই জমিতে ইতিমধ্যে ফুলকপিগুলো কিন্তু কাটার উপযোগী হয়ে গেছে, কিন্তু তারপরেও এখনও ফুলকপি কাটার কোনো ইচ্ছা কিংবা সুযোগ নেই তা কৃষকের। কারণ হিসাবে যেটি আমি বলতে চাই সেটি কৃষকরা তাদের উৎপাদিত যে ফুলকপি সেই উৎপাদিত ফুলকপির দাম না পাওয়ার কারণে তারা কিন্তু জমিতে যে জন কিংবা মনীষ লাগায়ে তারা কিন্তু শ্রমিক লাগায় কৃষকের যে উৎপাদিত ফুলকপি সেটি কাটার যে খরচ সেটিও করতে চাচ্ছে না। কারণ ফুলকপির যে দাম সেটি আগের তুলনায় অনেক কমে গেছে, অনেকে নিতে চাচ্ছে না বলেও ব্যবসায়ীরা জানাচ্ছে। যে ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটুকু জানছি, ব্যবসায়ীরা বলছে যে সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে ফুলকপির আবাদ হয়েছে এবং একই সময়ে সব ফুলকপিগুলো মানে বাজারজাত করার সময় হয়ে গেছে, যার কারণে বাজারে চাহিদার তুলনায় আমদানি অনেক বেশি হওয়ার কারণে ফুলকপির দামটা অনেক পড়ে গেছে। তো অপরিকল্পিতভাবে অনেকেই একসাথে ফুলকপি আবাদ করার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। তো কৃষকদের সাথে আমি কথা বলেছি, প্রত্যেকটি কৃষক বলছে এক একটি জমিতে 1 বিঘা ফুলকপি আবাদ করতে তাদের 40 থেকে 45 হাজার টাকা খরচ হয়, কিন্তু তারা এখন ফুলকপি বিক্রি করতে গেলে তাদের 5 থেকে 10 হাজার টাকাও তাদের ওঠানো সম্ভব হবে না। সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে গেছে, কারণ পরবর্তী আবাদে তারা যেতে পারবে কিনা কিংবা পরবর্তী আবাদে যেতে গেলে তাদেরকে যে খরচটি ব্যয়ভার বহন করতে হবে সেই ব্যয়ভারটি কিন্তু তাদের কাছে এখন নাই। ফুলকপি বিক্রি করে যে লাভ হলো সেই লাভের
লাভের টাকা দিয়ে কিন্তু যে লাভ হবে সেই লাভের টাকা দিয়েই কিন্তু তারা ফুলকপি পরবর্তী আবাদে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন কিন্তু তাদের সেটি সম্ভব হচ্ছে না। তারা ফুলকপির যে বাজারজাতকরণের বিষয়টি রয়েছে সেই বিষয়টিতে তারা খুবই হতাশাগ্রস্ত, কারণ কোনো ব্যবসায়ী এখন মাঠে এসে ফুলকপি কিনতে চাচ্ছে না। ব্যবসায়ীদের কথা কিন্তু আমি আগেই বলেছি, তারা বলছে যে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করতে গিয়ে তারাও কিন্তু দাম পাচ্ছে না, যার কারণে তারাও কিনতে চাচ্ছে না। তো এই ছিল মেহেরপুরে ফুলকপি আবাদের এবং চাষিদের হতাশাগ্রস্ত হওয়ার সর্বশেষ খবর। ভারতের ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। স্থানীয় সময় শুক্রবার এই নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের আদালত। আদালত বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ সামনে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মোদি বাইডেন সম্পর্কেও দেখা দেয় টানাপোড়েন। এবার আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলার সিদ্ধান্ত দিয়েছেন মার্কিন আদালত। ঘুষ বিরোধী আইন লঙ্ঘন এবং শেয়ার ও ঋণপত্র প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে দুই আইনেই। মামলাগুলো একই ঘটনা বা লেনদেনের সঙ্গে সম্পর্কিত মন্তব্য করে আদালত বলেন, বিচার প্রক্রিয়া দ্রুত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডায় মা বাবা নিয়ে স্থায়ী হওয়ার সুবিধা বন্ধ হচ্ছে। স্থায়ী বাসিন্দাদের জন্য স্পন্সরশিপ কর্মসূচি থাকবে না আর। 2024 সালে যারা আবেদন করেছিলেন সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী। এবছর নতুন করে আর এ ধরনের সুযোগ দেবে না ট্রুডো সরকার। কানাডায় স্থায়ী বাসিন্দারা দেশটিতে বসবাসের উদ্দেশ্যে নিয়ে যেতে পারতেন নিজেদের বাবা মা ও দাদা দাদিকে। জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচিটি আর চালু থাকছে না। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্পন্সরশিপের নতুন আবেদন গ্রহণ। দেশটির অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিভাগ জানিয়েছে, চলতি বছর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না। তবে এরই মধ্যে করা আবেদনগুলোর প্রক্রিয়া চালু থাকবে। এ বিষয়ে নির্দেশনাও দিয়েছেন দেশটির অভিবাসন সংক্রান্ত মন্ত্রী মার্ক মিলার। কানাডায় অভিবাসীদের সংখ্যা কমাতে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তবে স্পন্সরশিপ কর্মসূচির পরিবর্তে কানাডায় বসবাসরত পরিবারগুলো সুপার ভিসা কর্মসূচি বিবেচনায় নিতে পারবেন। স্থায়ী বাসিন্দাদের স্বজনরা এই ভিসার আওতায় কানাডায় 5 বছর পর্যন্ত বসবাসের সুযোগ পাবেন। অভিবাসন বান্ধব নীতির জন্য পরিচিত কানাডা, কিন্তু দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাসন ও স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে চলতি বছর দেশটিতে পিআর বরাদ্দের হার 20% হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়েক বছরের মধ্যে এ সংখ্যা আরও কমে যাবে বলেও ধারণা করা হচ্ছে। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম তুলে দিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য 19 জন বিখ্যাত ব্যক্তিকে এ সম্মাননা দেয়া হয়। হোয়াইট হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতি, মানবাধিকার, বিনোদন, বিজ্ঞান এবং ক্রীড়া জগতের খ্যাতিমান ব্যক্তিত্বরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার এক জমকালো অনুষ্ঠানে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রদান করেন। 19 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে তাদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের অংশগ্রহণ। অনুষ্ঠানে আরও পুরস্কৃত হন অভিনেতা, পরিচালক ডেনজেল ওয়াশিংটন। বিনোদন জগতে তার দীর্ঘ ক্যারিয়ারে অসাধারণ দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এছাড়া আইরিশ ব্যান্ড U2-র প্রধান গায়ক বোনো এই পুরস্কারে ভূষিত হন। বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার রাল্ফ লরেনকেও এই সম্মাননা প্রদান করা হয়। এই প্রথম কোনো ফ্যাশন ডিজাইনারকে এই মেডেল দেওয়া হলো। ক্রীড়া জগৎ থেকে পুরস্কৃতদের তালিকায় নাম আসে ফুটবল তারকা লিওনেল মেসির, যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এই তালিকায় আরও স্থান পান বিজ্ঞান, মানবাধিকার এবং সমাজসেবায় বিশেষ অবদান রাখা বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সমাপনী বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন জানান, এই সম্মাননা শুধু পুরস্কৃত ব্যক্তিদের জন্য নয়, বরং তাদের কাজের মাধ্যমে যে মূল্যবোধ সৃষ্টি হয়েছে তা উদযাপনেরও একটি অংশ। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিগত বছরের সকল গ্লানি ভুলে নতুন বছরে ঘুরে দাঁড়াতে চান প্রবাসী বাংলাদেশিরা। পরিকল্পিত রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পুনরায় ভিসা প্রক্রিয়া শুরু করার প্রত্যাশা এই রেমিটেন্স যোদ্ধাদের। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে।
5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় দুটি ঘটনাকেই ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। নতুন বছরে বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির গতি প্রবৃদ্ধি নিয়ে নানা রকম ভাবনা তাদের। অন্তর্বর্তীকালীন সরকার যে একটা প্রস্তুতি নিচ্ছে, ওনারা আমাদেরকেও ইনক্লুসিভ প্রবাসীদেরকে উনি প্রায় বলেন প্রবাসীদেরকে অনেক ইম্পর্টেন্স দিচ্ছেন। তো আমি মনে করি যে আমরা যারা প্রবাসী আছি, আমরা নতুন উদ্যোগে আমাদের দেশের জন্য আমরা কাজ করব। শুধু রেমিটেন্স না, এটার মধ্যে আছে যে বুদ্ধিমত্তা দিয়ে, আমাদের স্কিল দিয়ে কিংবা ব্যবসায়ী অপরচুনিটি দেশের দিকে পাঠিয়ে সেটা করব। সঠিক চ্যানেলে আমাদের অর্থ প্রেরণ করে এই সরকারকে কিন্তু আমরা অলরেডি সমর্থন করছি প্রথম থেকে। তো এমনিভাবে আমরা 2025-এও আরো আমাদের রেমিটেন্সের যে পাঠানোর যে সেটা আরো বাড়িয়ে দিব। আমরা আশাবাদী যে গোল্ডের দামটা যখন নিচে চলে আসবে তখন সবাই গোল্ড কিনতে পারবে, আমরা বিজনেস করতে পারবো। বিশ্বব্যাপী যুদ্ধ দামামার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায়। এ কারণে পর্যটন ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য বছরটি ভালো ছিল না। এসব ক্ষতি কাটিয়ে উঠে 2025 সালকে ভাগ্য পরিবর্তনের বছর হিসেবে দেখছেন এই ব্যবসায়ীরা। সরকারের কাছে একটা বিনীত অনুরোধ রাখবো যে ভিসার ব্যাপারে যেন এদেশের গভর্নমেন্টের সাথে একটু বসে যাতে ভিসাটা ওপেন করে দেয় দ্রুত। আমি আশাবাদী যে 2025 সাল গোল্ড সেক্টর বলেন আর বাংলাদেশের ইয়েতে বলেন, নতুন সরকার আসছে, ব্যবসা বান্ধব ভালো হবে। 2024 নানা সংকটের বছর হলেও প্রবাসীদের জন্য ইতিবাচক দিকও ছিল। গেল সেপ্টেম্বরে দেশটিতে অবৈধ প্রবাসীদের জন্য ক্ষমা ঘোষণা করায় 50,000 প্রবাসী বাংলাদেশি এবার বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এয়ারলাইন্সের টিকিটের দাম কমায় স্বস্তি এসেছে প্রবাসীদের মাঝে। তাদের আশা 2025 সালে পরিকল্পিত এবং বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ সরকার সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের নতুন দিগন্ত তৈরি করবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ। মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নির্বাচকরা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে খসড়া স্কোয়াড জমা দিতে হবে আইসিসির কাছে। 6 ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির। সাকিব ইস্যুতে তবে কি গলতে শুরু করেছে বড়, অন্তত বোর্ড সভাপতির ইঙ্গিত তেমনই। তবে সেই ভাবনার খুব একটা সময় পাচ্ছেন না লিপু হান্নান রাজ্জাকের নির্বাচক প্যানেল। কারণ ভারতীয় গণমাধ্যমের দাবি চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর স্কোয়াড জমা দিতে হবে 12 জানুয়ারির মধ্যে। তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত থাকবে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা নিয়ে ইতোমধ্যে 2 দফা অনানুষ্ঠানিক সভাতেও বসেছেন নির্বাচক প্যানেল, যেখানে আলোচনা হয়েছে খসড়া স্কোয়াড নিয়েও, আলোচনা হয়েছে টুর্নামেন্ট ঘিরে পরিকল্পনা। বিপিএল এর কারণে লম্বা ক্যাম্প করার সুযোগ নেই। তবে 1 ফেব্রুয়ারি শেষ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা। 6 ফেব্রুয়ারি থেকে বাদ পড়া দলগুলো ক্রিকেটারদের নিয়ে শুরু হবে প্রাথমিক ক্যাম্প, যেখানে বিপিএল শেষে যোগ দেবেন বাকিরা। লম্বা ছুটি কাটিয়ে 1 ফেব্রুয়ারি ঢাকায় ফিরতে শুরু করবেন জাতীয় দলের কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। প্রথম দিনই আসবেন হেড কোচ ফিল সিমন্স। মূলত তার গ্রিন সিগন্যালের ওপরে নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর প্ল্যান। তবে জানা গেছে পাকিস্তান কিংবা আমিরাতে নয়, পুরো ক্যাম্পই হবে ঢাকাতেই। আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা আছি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফিল সিমন্স আসলে হয়তো ওর সাথে ল্যাবরেটরি আমরা আলাপ আলোচনা করতে পারবো যে কিভাবে সে এগোতে চায় বা আমরা কিভাবে আমাদের জাতীয় দলকে দেখি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা কিভাবে যেতে চাই। তবে একটা বিষয় আছে অস্বস্তি, বাংলাদেশ দল মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট খেলতে যাবে আলাদা কোনো প্রস্তুতি ছাড়া, অর্থাৎ টি20 ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে। এ নিয়ে তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের। আমাদের নতুন ম্যানেজমেন্ট তারা খুব বেশি সময় পায়নি। রিসেন্টলি আমরা 50 ওভার্সে ভালো করিনি, দেখিনি, এটা ইটস এ ম্যাটার অফ কনসার্ন। অন দি আদার হ্যান্ড আমরা টি20তে ভালো করেছি। সো ওটা একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা ওই ফর্ম্যাটে ভালো করতে পারিনি। টি20তে আমরা যেরকম দেখলাম ওয়েস্ট ইন্ডিজের দলকে, এবং শুধু পারফরমেন্সের কথা বলবো না, দলের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, যে পজিটিভিটি দেখলাম, আমার মনে হয় সেটা অন্য ফর্ম্যাটেও কিছু না কিছু ছুঁয়ে যাবে। এবং 50 ওভার্সেও আমরা ট্র্যাডিশনালি ভালো করি, সেখানেও এটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে। দুবাইয়ে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবেন টাইগাররা। টুর্নামেন্টের জন্য 16 ফেব্রুয়ারি দেশ ছাড়তে পারেন মিরাজ, শান্তরা। মাহমুদ রিমন, সময় সংবাদ, ঢাকা।
এবার জাতীয় দলে ফেরার সব গুঞ্জন থামিয়ে দিলেন তামিম ইকবাল। লাল সবুজের জার্সি গায়ে আর কখনো মাঠে ফিরবেন না বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সম্প্রতি চিটাগং কিংসের মেন্টর ও পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদির এক ভিডিওতে তামিমের অবসরের বিষয়ে প্রশ্ন করেন, আর সে প্রশ্নের উত্তরে সোজা সাপটা উত্তর জানান তামিম। আমি এত বছর যখন খেলেছি when I'm quitting international cricket it's not easy. লম্বা একটা সময় ধরে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা নিয়ে রীতিমতো নাটক চলছে। অবসরের ঘোষণা, আবারও অবসর ভেঙে জাতীয় দলে ফেরা, কিন্তু লাল সবুজের জার্সি গায়ে তামিম ইকবাল কবে মাঠে নামবেন সে অপেক্ষা ফুরোচ্ছেই না। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সহ জাতীয় দলের দ্বিপাক্ষিক সিরিজের আগেই গুঞ্জন ওঠে দলে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে। জাতীয় দলে খেলা না হলেও সম্প্রতি খেলেছেন NCL T20-তে। বিপিএল-এ খেলছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে। জোর গুঞ্জন আছে টাইগারদের সাবেক অধিনায়কের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও। তবে লাল সবুজের জার্সিতে মাঠে ফেরা এখনো রয়ে গেছে ধোঁয়াশার মধ্যেই। জানতে চান শহীদ আফ্রিদি পলিটিক্সে যোগ দেবেন কিনা, সে প্রশ্নে আফ্রিদি জানান, তোমাদের অবস্থা দেখে রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই নেই। বিপিএল-এর ঢাকা পর্ব শেষ। সোমবার 4 দেশে শুরু ধুমধারাক্কার ক্রিকেটের উন্মাদনা। ম্যাচের আগে দলগুলো সেরে নিচ্ছে প্রস্তুতি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট, বরিশাল ও রংপুর ঝালিয়ে নিয়েছে তাদের নিজেদের। চায়ের দেশ সিলেটে এখন ক্রিকেট রোমাঞ্চ। শীতের সকালের মিষ্টি রোদে সিলেট পর্বের প্রস্তুতি নিতে মাঠে হাজির গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল। এরপরই মাঠে আসলো ঘরের দল সিলেট স্ট্রাইকার্স। সিলেট পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ঘরের মাঠে এই আসরে তারা খেলবে সবচেয়ে বেশি 5 ম্যাচ। সবার আগে সিলেটে এসে ম্যাচের 2 দিন আগেই নিজেদের ঝালিয়ে নিয়েছে আরিফুল হকের দল। আগের আসরে খেলা জাকির হাসান, ঘরের ছেলে তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, রাকিম কর্নওয়াল, পল স্টার্লিংরা নিজেদের সেরাটা দিতে করেছেন অনুশীলন। দল প্রস্তুত, জয়ের জন্যই মাঠে স্ট্রাইকার্স, জানালেন কোচ। আমরা প্রিপারেশনটা ভালো নিয়েছি, এখন আই হোপ যে আমাদের প্লেয়াররা যদি মাঠের ভিতরে এক্সিকিউশন করতে পারে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। এই উইকেটে যদি আমাদের প্লেয়াররা ডেলিভার করতে পারে, লাইক ব্যাটসম্যানরা, যেহেতু ব্যাটিং ইউনিটটা আমাদের ক্লপস করেছিল, সো ওই ক্ষেত্রে যদি আমরা প্লেয়াররা ভালো কিছু করে তাহলে আমার কাছে মনে হয় যে না, এই ম্যাচটাও জেতা সম্ভব আর কি। অন্যদিকে তারকা খচিত দল দারুণ ফর্মে থাকা ফরচুন বরিশালও সেরে নিয়েছেন প্রস্তুতি। সবার আগেই মুশফিক পৌঁছে যান মাঠে। এরপর একে একে মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্ত, শাহিন শাহ আফ্রিদি, তাইজুল ইসলাম, ঘরের ছেলে আবাদত হোসেন, রিশাদ, মোহাম্মদ নবীরাও মাঠে। অধিনায়ক তামিম ইকবাল মাঠে ঢুকে সতীর্থদের সঙ্গে সেরে নিলেন পরামর্শ। NCL T20-তে সিলেটে রানের দেখা পেয়েছিলেন তামিম। অনুশীলনের ব্যাট হাতে জ্বর তুললেন খান সাহেব। পরিচিত উইকেটে সেরাটা দিয়ে সিলেট পর্বে দল ভালো করবে বলে প্রত্যাশা আবাদতের। এই জায়গাটার উইকেটটা এমনই যে আপনি ভালো জায়গায় বল করলে আপনি উইকেট পাবেন, এবং ব্যাটসম্যানের যদি টিকে যেতে পারে তারাও রান পাবে। মানে এমন একটা স্পোর্টিং উইকেট, বোলার এবং ব্যাটার দুই ইয়েরই একটু ফেভার থাকে এখানে। দুপুরের তপ্ত রোদে অনুশীলন করেছেন নুরুল হাসান সোহানের দল। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে গ্লোবাল সুপার লিগ T20 চ্যাম্পিয়নরা। লাক্কাতুরা অপেক্ষায় বিপিএল উন্মাদনায় মেতে উঠতে। সিলেট পর্ব শুরু হচ্ছে সোমবার। প্রথম দিন দুপুরে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। এবারের বিপিএল আসরে সিলেট পর্ব দুর্দান্ত শুরু করার জন্য অনুশীলন সেরে নিয়েছেন সিলেট, বরিশাল এবং রংপুর। ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে চায় সিলেট স্ট্রাইকার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ। বিপিএল সামনে রেখে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। দেশি বিদেশি ক্রিকেটাররা মাতাবেন মাঠ, যার জন্য নিরাপত্তাও জোরদার করা হয়েছে। জয়ন্ত কুমার দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন দিগেন সিংহ। চায়ের শহর আউলিয়ার শহরের পর সিলেট এখন ক্রিকেটের শহর। চায়ের দেশে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক ক্রিকেটের ইভেন্ট। নারী সিরিজ NCL T20-র পর এবার শুরু হতে যাচ্ছে বিপিএল-এর সিলেট পর্ব। দেশের সবচেয়ে জমকালো ক্রিকেট আসর সামনে রেখে সেজে উঠছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ঘষা মাজা শেষে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। লাক্কাতুরায় বিপিএল উৎসবে দর্শকদের বরণ করতে প্রস্তুত হচ্ছে দেশের সবচেয়ে দর্শনীয় ক্রিকেট স্টেডিয়াম।
এবারের বিপিএলে হোস্ট নিয়ে আসা নতুন রীতি। চিটাগাং কিংস বিদেশি হোস্ট আনলেও সিলেট স্ট্রাইকার্স এনেছে 2 হোস্ট আর দুজনই বাংলাদেশের। তাদের প্রত্যাশা এবার ট্রফি ঘরে তুলবে সিলেটি। যদি কেউ মনে করেন যে আমার টিমটাকে উনি রিপ্রেজেন্ট করবে, তাহলে সম্পূর্ণ নিশ্চয়ই ওদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, বা আমার টিমেরও একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি প্ল্যানিং আছে বলে কিন্তু দে হায়ার্ড মি। সো ওদের নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, ওটার সাথে যাদের সাথে যে খাপে খাপ মিলে যায় তারাই তো কাজ করবে। বিপিএল ও সিলেট স্ট্রাইকার্স টিম অত্যন্ত শক্ত এবং শক্তিশালী। আমরা বিশ্বাস এবার এমন কোনো মাইর ফুট নেই আমরা কাপ নিতা, এই কাপ আমরাও নিব অবশ্যই ইনশাল্লাহ। অন্যদিকে টিকিট নিয়ে কোনো কালোবাজারি বা বিশৃঙ্খলা যেন না ঘটে সেজন্য সতর্ক প্রশাসন। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। যারা মাঠে খেলা দেখতে আসবেন তবে সবাইকে আহ্বান করছি আপনারা শান্তি শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। আমাদের পুলিশি ডিপ্লয়মেন্ট রয়েছে, সাদা পোশাকে নজরদারি রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে এবং আইসিসি হয়ে বিসিবির ঢাকার এবং সিলেটের হয়ে তাদের যথেষ্ট ভলেন্টিয়ার রয়েছে। আমরা কঠোরভাবে রয়েছে। আমরা সবাইকে আহ্বান করব আপনারা আইন শৃঙ্খলা মেনে চলুন। যাদেরকে যেখানে পার্কিং দেওয়া হচ্ছে পার্কিংয়ে থাকুন এবং টিকিটের বিষয়ে যদি কোনো ঝামেলা থেকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। গ্যালারি ভর্তি দর্শক নিয়ে বিপিএল উৎসবে মাতবে লাক্কাতুরা। নিজেদের মাঠে জয়ে ফিরবে সিলেট স্ট্রাইকার্স, এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জনগণ কতটা সংস্কার চায় তার উপর নির্ভর করছে ভোটের তারিখ। ব্রিটিশ এমপির সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন হবে নিরপেক্ষ। ব্যাংক ঋণে সুদের হার বাড়ানোর খরচ বাড়ায় দাবি ব্যবসায়ীদের। রফতানি কমার শঙ্কা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার না বাড়িয়ে বাজার সিন্ডিকেট ভাঙার পরামর্শ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।